আমি জানি আমি তোমাকে ঠিক কতটা আঘাত করেছি। আমি এতদিন সুযোগ পেয়েও তোমার কাছে যাইনি, শুধুমাত্র এই ভেবে যে ঠিক কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াবো। যেই মানুষটা আমাকে নিজের সবটা উজাড় করে ভালোবেসেছে, তাকে আমি প্রতিদান হিসেবে শুধু কষ্টই দিয়েছি। এটা সত্যতা আজ তুমি আমাকে প্রমাণ করে দিলে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কি করা উচিত আমি বুঝে উঠতে পারিনি। শিয়ারা আবার কেঁদে উঠল। বিগত 30 মিনিট ধরে সে শুধু কাঁদছে। আদ্ভিকের শেষের কথাগুলো তাকে নিজের চোখে অপরাধী বানিয়ে দিয়েছে। সে জানতো সে অপরাধী, কিন্তু আদ্ভিকের কথাগুলোতে আরও বেশি করে সে নিজের অপরাধ উপলব্ধি করতে পারছে। এখন আমি হাজার চাইলেও আমার ভুল শুধরাতে পারবো না ছুটে তোমার কাছে গিয়ে বলতে, আমি এখনও তোমাকে ভালোবাসি আদ্ভিক, ভীষণ ভালোবাসি, নিজের সবটা দিয়ে ভালোবাসি। আর সেই উপায় নেই। আমি নিজেই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি। নিজের হাতে 3 জনের জীবনটা নষ্ট করেছি। তোমার জীবনটা শেষ করে দিয়েছি। আমার ভুলের পরেও তুমি আমাকে শাস্তি না দিয়ে সাহায্য করছো। এটাই আমার থেকে অনেক বড় শাস্তি, কারণ তুমি এত কিছুর পরেও আমাকে ভালোবাসছো। আর আমি শুধু কষ্ট দিয়েছি তোমায়। এভাবে এভাবে আমাকে অপরাধী করে তুলো না, প্লিজ, প্লিজ। শিয়ারা কাঁদতে কাঁদতে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে বসে পড়ল। অঝরে কাঁদছে সে। আজ 2 বছর পর দরজার অপর প্রান্তে শিয়ারা ঠিক যেখানে বসে আছে সেখানে আদ্ভিক বসে আছে, দরজায় মাথা ঠেকিয়ে। চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়লে সেটা মুছে নিয়ে আদ্ভিক মনে মনে বলল, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি পারবো না তোমাকে কষ্ট দিতে, কিছুতেই পারবো না। তুমি আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছ, ভালোবাসতে শিখিয়েছ, কষ্ট দিতে তো শেখাওনি। আর যে আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল এক নিমিষে, আমার এই রঙহীন জীবন ভালোবাসার রঙে রাঙিয়ে তুলেছিল, তাকে আমি কিভাবে কষ্ট দেব? আমি মনে করি শুধুমাত্র তোমার অধিকার ছিল আমার জীবন শেষ করার, কারণ এই জীবন তো তোমারই দেওয়া। যে শুরু করে সেই না শেষ করলো। আগে আমি যেভাবে বাঁচতাম সেটাকে তো বাঁচা বলে না, সেটাকে জীবন বলে না, তুমিই তো বলেছিলে। কিন্তু কিন্তু যদি আমাকে আগের মতোই বাঁচতে হয়, তাহলে কেন এসেছিলে তুমি কিছুক্ষণের জন্য? তুমি পারতে না আমার রাতের অন্ধকার আকাশের মতো জীবনের চাঁদের আলোর মতো থেকে যেতে? পারতে। কিন্তু তুমি কিছুক্ষণের জন্য জ্যোৎস্নার মতো এলে, আমার অন্ধকার জীবনটা আলোয় ঝলমল করে তুললে, আর আবারও মিলিয়ে গেলে অন্ধকারে। আদ্ভিক চোখ বন্ধ করে নিলে আবারও তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। ভিতর থেকে জলের আওয়াজ পেতেই আদ্ভিক উঠে দাঁড়ালো আর চলে গেল দ্রুত বেয়ে ঘর থেকে। কিন্তু কিছু মুহূর্ত আগে সে যায়নি। শিয়ারাকে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে যেতে দেখে আবার ঘরে ঢুকে এসেছিল। সে বা শিয়ারা কেউই জানে না তারা একে অপরের বিপরীতে বসে আছে। শিয়ারা ওয়াশরুম থেকে বেরোতেই ওর নাকে পরিচিত একটা সুবাস এসে বাড়ি খেলো। আদ্ভিক কি যায়নি? কিন্তু ও তো তখনই চলে গিয়েছিল। তাহলে এখনও ঘরে ওর পারফিউমের স্মেল কিভাবে আসছে? শিয়ারা এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই হাল ছেড়ে দিয়ে সেন্টার টেবিলের ওপর পড়ে থাকা কন্ট্রাক্ট পেপারটা দিকে এগিয়ে গেল। পেপারটা একবার দেখে নিয়ে নিজের হ্যান্ডব্যাগে ভরে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। হোটেল থেকে বেরোতে এসে দেখল আদ্ভিকের অ্যাসিস্ট্যান্ট সোহমকে দাঁড়িয়ে থাকতে। শিয়ারাকে দেখতেই তার উদ্দেশ্যে একটু এগিয়ে গিয়ে বলল, আপনি এসে গেছেন ম্যাডাম, স্যার আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিতে বলেছেন। আসুন, আমি পৌঁছে দিচ্ছি। না না, এসবের কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। আপনি ব্যতিব্যস্ত হবেন না এটা নিয়ে। ম্যাডাম, এটা আমার ডিউটি। স্যার আমাকে অর্ডার দিয়েছেন আপনাকে ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য। প্লিজ আসুন। শিয়ারা আর কথা না বাড়িয়ে সোহমের কথা মতো গাড়িতে উঠে বসল। সোহম সামনের সিটে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। প্রথমে একটু ইতস্তত বোধ করলো। সাহস করে সোহম মনের মধ্যে চলতে থাকা কথাটা জিজ্ঞেস করেই ফেলল শিয়ারাকে, স্যারের প্রস্তাবে আপনি কি রাজি ম্যাডাম? এখনও ভেবে উঠতে পারছি না। আর প্লিজ আমাকে ম্যাডাম বলতে হবে না, তোমায় সোহমদা। সোহমের হাসির রেখা প্রশস্ত হলো শিয়ারার উত্তরে। তবুও কিছুটা অভিমান নিয়ে বলল, মনে আছে তাহলে দাদাকে? আমি তো ভেবেছিলাম ভুলে গেছেন। কোনো কিছুই ভুলতে পারিনি জানো তো। ভুলতে পারলে তো হয়েই যেত। বাদ দাও, কেমন আছো তুমি? ঠিকই আছে, কিন্তু তোর কথা বাদ দিলে তো চলবে না। কতদিন আর পালিয়ে বেড়াবি? পারলি কি পালাতে?
সেই তোকে মুখোমুখি হতেই হলো। এবার থেকে প্রতিনিয়ত হয়তো মুখোমুখি হতে হবে নিজের ভুলের। কেন করেছিলে এমন ভুল যা শুধরানোর উপায় নেই, যার অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? শিয়ারা নিশ্চুপ সোহমের প্রশ্ন শুনে চোখ জলে ভরে উঠেছে ইতিমধ্যে। সোহমও কথা বলছে না। পিনপতন নীরবতা বিরাজ করছে গাড়ির মধ্যে। যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, আর ভেবে লাভ নেই। তোমার স্যারকে বলো একবারে শাস্তি দিতে, এভাবে তিলে তিলে আমাকে শেষ না করতে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ও আমাকে প্রতিনিয়ত একটু একটু করে শেষ করে দেবে। ওর মধ্যে জ্বলতে থাকা আগুনে আমাকে পুড়তে হবে। সোহম হাসে। শিয়ারা অবাক চোখে তাকালে বলে, স্যারের মধ্যে থাকা আগুন স্যার নিজেই পুড়ে মরছে, তোকে কি আর পোড়াবে রে? ভুল তুই করেছিস, কিন্তু শাস্তি হয়তো উনি পাচ্ছেন। এইভাবে আঘাত না করলেও পারতি। তোর মনে হয় উনি তোকে শাস্তি দিতে পারেন? তোমার মনে হয় ও আমাকে শাস্তি দিচ্ছে না, আমার উপকার করছে, আমার ভালো চাইছে? এটাই তো সব থেকে বড় শাস্তি সোহমদা। যে ওর সাথে এত বড় অন্যায় করেছে তাকে ও কোনো শাস্তি না দিয়ে মুখ বুজে সব মেনে নিয়ে তারই উপকার করছে, তাকে ভালো রাখার চেষ্টা করছে। আমাকে কতটা অপরাধী বানিয়ে দিচ্ছে নিজের কাছে, সেটার ধারণা ওর নেই। আমার মতে এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। ঘৃণা আসছে আমার নিজের প্রতি। শিয়ারা দু হাতে নিজের মুখ ঢেকে নিলে সোহম চুপ করে যায়। শিয়ারা ভুল কিছু বলেনি। অন্যায় হয়েছে জেনেও রাগ না দেখিয়ে, ক্ষোভ না প্রকাশ করে চুপ করে থাকার মতো ভয়ানক শাস্তি আর একটাও নেই পৃথিবীতে। নিজের বিবেক নিজেকে শেষ করে দেয় সেক্ষেত্রে। সোহমদা, ও ভালো আছে তো, নাকি অভিনয় করছে শুধু? এর উত্তর তোর জানা, তাও বলছি, স্যার প্রডিউসার না হয়ে অভিনেতা হলে আরও বেশি বিখ্যাত হতেন। শিয়ারা সোহমের ঘোরানো উত্তর পেয়ে সবটা বুঝে গেল। চোখ চেপে বন্ধ করে পেছন দিকে মাথা এলিয়ে দিল। সোহম শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল আর চোখে তাকিয়ে। কিছুক্ষণ পর শিয়ারার বাড়ির সামনে গাড়ি দাঁড় করাতেই শিয়ারা নেমে গেল। আগামীকাল দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি। শিয়ারার কথা বলার ধরন দেখে সোহম বুঝেছে আদ্ভিকের প্রস্তাব সে মেনে নিয়েছে। এখন সেটা শুধু আদ্ভিককে জানানো বাকি। এখন আগামীকাল সকালের অপেক্ষা। কিন্তু সামনে যে ঠিক কী হতে চলেছে তার আন্দাজ করতে পারছে না সোহম। বেশি না ভেবে শিয়ারা বাড়িতে প্রবেশ করতেই সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। শিয়ামা, তুমি একা ফিরলে যে? দেবু কোথায়? দেবু বাড়ি ফেরেনি। আমি তো ওকে ফিরে আসতে বলেছিলাম। ড্রয়িং রুমে আসতেই সুধাংশুবাবুর কথা শুনে শিয়ারার মনে হলো দেবাংশ হয়তো ওর অপেক্ষা করছে। সে বলেছিল বেরোনোর সময় ফোন করতে, কিন্তু ও তো জানিয়ে দিয়েছিল যাতে অপেক্ষা না করতে। তৎক্ষণাৎ শিয়ারা ফোন করলো দেবাংশকে। তুমি কোথায় দেব? ফিরছি। কেটে দেয় এটুকু বলেই দেবাংশ। শিয়ারা সুধাংশুবাবুকে চিন্তা করতে না বলে নিজের ঘরে চলে যায়। দেবাংশ যে রাগ করেছে সেটা বুঝতে পেরেছে শিয়ারা। ওকে বুঝিয়ে বলতে হবে বাড়ি ফিরলে কেন ও আর দেবাংশকে ডাকেনি। দেবাংশুর ঘরে দেবাংশ বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গল্পের বই নিয়ে বসেছে। দরজায় টোকা পড়লে সেদিকে না তাকিয়ে দেবাংশ উত্তর দেয়, আসতে পারিস ভেতরে। শিয়ারা গুটি গুটি পায়ে ঘরে ঢুকে পড়ে। ওর দিকে দেবাংশ এখনো পর্যন্ত তাকায়নি। দেবাংশুর ভাবেই শিয়ারা বুঝতে পেরেছে সে রেগে আছে। রাগ করেছিস তুই? রাগ করার মতো কোনো কাজ করেছিস তুই? আদ্ভিকের অ্যাসিস্ট্যান্ট আমাকে বেরোনোর সময় বলল, আদ্ভিক বলেছে আমাকে বাড়ি পৌঁছে দিতে, তাই আমি আর না করতে পারিনি। তোকে তো বলেছিলাম ফিরে আসতে। এই দেব, রাগ করে আছিস কেন বলতো? সমস্যা হলে তোকে তো কল করতাম আমি। রাগ করিনি আমি। এখনই যদি রাগ করি তাহলে পরবর্তী সময়ে কি করব? মানে? শিয়ারা অবাক হলো, বেশ অবাক হলো দেবাংশুর কথায়। দেবাংশ সেটার পাত্তা না দিয়ে বলল, শুয়ে পড় গিয়ে, অনেক রাত হয়েছে। কাল সকালে আবার বেরোতে হবে তো, আমি পৌঁছে দিয়ে আসব। তুই কিভাবে জানলি? আদ্ভিক কল করেছিল আমাকে, বলল তোকে নিয়ে চলে আসতে আগামীকাল। নিউ সিরিয়ালটা নিয়ে কথা আছে, ডিরেক্টরকেও ডেকেছে ও। সে আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল দেবাংশুর কথা শুনে। সে ভাবছিল আদ্ভিক হয়তো কন্ট্রাক্টের কথা বলে দিয়েছে, কিংবা সুধাংশুবাবুর সাথে কাছের কেউ ষড়যন্ত্র করেছে, এটা জানতে পারলেও মাথা গরম করে ফেলবে। রাগ করিস না দেব। করিনি শিয়া, আমি জানি তুই ভুল কিছু করবি না। তোর যেটা ঠিক মনে হচ্ছে, তোর মন যেটা চাইছে সেটাই কর।
অন্যের কথা মতো চলিস না। আমি জানি একটা ভুল দুবার করবি না তুই। আমি পাশে আছি সবসময় তোর। শিয়ারা সৌজন্যমূলক একটা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে দেবাংশু শুয়ে পড়ে। শিয়ারা ঘরে গিয়ে নিজেকে প্রস্তুত করে আগামীকাল সকালের জন্য। পরের দিন সকালে, আসতে পারি মিস্টার রায়চৌধুরী? ইয়েস, অফকোর্স, প্লিজ আসুন। আদ্ভিক নিজের ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় দেবাংশু নক করলে আদ্ভিক সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলে। ভেতরে আসার পর আদ্ভিক উঠে দাঁড়িয়ে সমরেশবাবু ও দেবাংশুর সাথে হ্যান্ডশেক করে নিয়ে ওদের বসতে বলে। সমরেশবাবু, আমি ঠিক করেছি আপনাদের সিরিয়ালটা স্থগিত রাখব। কেন, কোনো অসুবিধা আছে? তাহলে বলো, আমি শুধরে নেব। কিন্তু আপনি ব্যস্ত হবেন না, এই সিরিয়ালটা অবশ্যই কন্টিনিউ করব। কিন্তু যেহেতু এখনও সিরিয়ালটা শুরু হয়নি, শুধু প্রোমো দেখানো হয়েছে, তাই আমি ঠিক করেছি কিছুদিন বাদে এটা শুটিং শুরু করব। দেবাংশু আদ্ভিকের কথা শুনে সমরেশবাবুর দিকে তাকায়, তারপর জিজ্ঞেস করে, কিন্তু এখন কেন নয়? আসলে আমি চাইছি সমরেশবাবু আমার হয়ে একটা সিনেমা তৈরি করুক। সিনেমা? আমি? হ্যাঁ, আপনিই পারবেন। আমি আপনাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেব, আপনি পড়ে নিয়ে আমাকে জানাবেন কেমন হতে পারে। এই সিনেমার কাজ শেষ হলে আপনি আপনাদের সিরিয়ালের শুটিং শুরু করতে পারেন। আচ্ছা, কিন্তু হিরোইন মানে কাস্ট সম্পর্কে কি কিছু ভেবেছেন? এখনো পর্যন্ত না। আপনার স্ক্রিপ্ট পছন্দ হলে একসাথে মিলে ঠিক করব না হয়। মিস্টার গাঙ্গুলি, আপনার কি কোনো আপত্তি আছে? দেবাংশু একটু সময় নিয়ে ভেবে উত্তর দেয়, না, সিনেমার শুটিংয়ে অ্যাটলিস্ট 6 মাস তো লাগবেই। আমি তাহলে ততদিনে আমার সাইন করা শর্ট ফিল্মটা কমপ্লিট করে নেব। শিয়া, তোর কোনো প্রবলেম আছে? এতক্ষণে আদ্ভিক শিয়ারার দিকে তাকালো। এতক্ষণ ধরে একবারের জন্য সে শিয়ারার দিকে তাকায়নি। শিয়া মাথা নেড়ে কোনো সমস্যা নেই জানাতেই আদ্ভিক সমরেশবাবুকে বলল, ঠিক আছে, তাহলে এটাই কথা রইল তবে। হ্যাঁ, একদম। তুমি আমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দাও, আমি তোমাকে রাতের মধ্যে জানিয়ে দেব। তাহলে আজ আমরা আসি। আসলে আমাকে একটু বেড়াতে হবে, কাজ আছে। চা কফি কিছু নেবে না? কয়েক মাস পর আসা যাওয়া তো লেগেই থাকবে, তখন না হয় হবে। আজ উঠি। সমরেশবাবু, আপনিও চলে যাবেন? হ্যাঁ আদ্ভিক, আজ একটু কাজ তারা আছে। আচ্ছা। দেবাংশু আর সমরেশবাবু হয়ে উঠে দাঁড়ালেও শিয়ারা উঠে দাঁড়ায় না। দেবাংশুর দিকে তাকিয়ে বলে, তোমরা এগো, আমি আসছি, আমার একটু দরকার আছে ওনার সাথে। দেবাংশু আর সমরেশবাবু এগিয়ে গেলে শিয়ারা ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ক্যাবিন থেকে বেরোতেই সে আদ্ভিকের দিকে ফেরে। দেখে আদ্ভিক আবার ল্যাপটপে মুখ গুজেছে। নিজের হ্যান্ডব্যাগ থেকে চুপচাপ কন্ট্রাক্ট পেপারটা বার করে আস্তে করে টেবিল ঘেঁষিয়ে আদ্ভিকের দিকে ঠেলে দিলে আদ্ভিক সেটার দিকে তাকিয়ে দেখে শিয়ারা সাইন করে দিয়েছে। ওকে, আপনি যখন রাজি তাহলে আমি আপনাকে কল করে নেব। আমাকে কি করতে হবে? ঠিক করা হয়নি এখনও। আমার কাছে জুয়েলারি ব্যান্ড থেকে ফটোশ্যুটের অফার। করব না, আই মিন করতে পারবেন না, কন্ট্রাক্টের বাইরে এটা। শিয়ারার কথা শুনে আর্থিক উত্তেজিত হয়ে শিয়ারার দিকে তাকিয়ে কথা বলে। শিয়ারা বেশ মজা পায়, কারণ সে ইচ্ছা করে কথাটা বলেছে। আর্থিক কিছুতেই ওর দিকে তাকাচ্ছিল না, তাই জন্য এমন করা। আদ্ভিকের কথা শুনে শিয়ারা মুচকি হাসলে আদ্ভিক বুঝতে পারে এটা শিয়ারা জেনে শুনে করেছে। আমার একটু কাজ আছে, আমি উঠলাম। সোহম, ম্যাডামের কিছু দরকার হলে দেখে নিও, আমি আসছি। আপনাকে যেতে হবে না, এটা আপনার অফিস। আমার জন্য আপনি কেন বেরিয়ে যাবেন? আমি চলে যাচ্ছি। শিয়ারা উঠে দাঁড়িয়ে কথা বলে বেরিয়ে যেতে নিলে আদ্ভিক খুব ধীরে বলে, হ্যাঁ, চলে যাওয়াটাই তো শুধু জানো। কথাটা শুনতেই শিয়ারা সঙ্গে সঙ্গে আদ্ভিকের দিকে তাকায় করুণভাবে। আদ্ভিক ঘুরে যায় পেছন দিকে। শিয়ারা একবার সোহমের দিকে তাকায়, তারপর বেরিয়ে যায় আর কিছু না বলে। 2 দিন পর। আজ 2 দিন হতে চলল, আদ্ভিক কোনো রকম খবর দিল না। ব্যাপারটা কি? আমি কি একটা ফোন করে খোঁজ নেব? না, এটা ভালো দেখাবে না। কিন্তু ওর সাথে কথা বলাটা আমার জরুরি। আমি চাই না আঙ্কেল বা দেব জানুক আমি ওর প্রোডাকশন হাউজে এভি আর ডিজাইনের হয়ে কাজ করছি। তাছাড়া আমি তো মডেলিংয়ের বিশেষ কিছু জানি না। আঙ্কেলের কথায় প্রথম দেবী করতে যাচ্ছিলাম, এগুলো তো জানানো হলো না। শিয়ারা হাতে ফোনটা নিয়ে পায়চারি করছে ঘরের মধ্যে আর নিজে নিজে কথা বলছে। এমন সময় নিচ থেকে রাতের খাওয়ার জন্য ডাক পড়লে সে ফোনটা টেবিলে রেখে নিচে চলে যায়। খাওয়া শেষে ঘরে এসে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেয়।
শোয়ার জন্য বিছানায় উঠতে নিজের ফোনের কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে ফোনটা টেবিলে। এগিয়ে এসে টেবিল থেকে ফোনটা তুলতেই ফোনের লাইট জ্বলে ওঠে আর সাথে সাথে একটা নোটিফিকেশন দেখতে পায়। আর মনে মনে বলে, আর্থিক টেক্সট করেছে। তৎক্ষণাৎ মেসেজ ওপেন করে শিয়ারা দেখে আর্থিক কল করার জন্য অনুমতি চেয়েছে বেশ কিছুক্ষণ আগে। শিয়ারাও তো কথা বলতে চেয়েছিল তার সাথে, তাই আর না ভেবে উত্তর দিল, ইয়া শিওর। আর্থিকের কলের ওয়েট করতে থাকে শিয়ারা। যেহেতু কথা নর্মাল মেসেজে হচ্ছে, তাই বোঝার উপায় নেই অপরজন মেসেজ দেখছে নাকি না, দেখেছে নাকি না। প্রায় 5-10 মিনিট পর হঠাৎ করে শিয়ারার ফোন বেজে ওঠে। হ্যালো, সরি ফর লেট, আমি একটু বিজি ছিলাম তাই আপনার রিপ্লাইটা খেয়াল করিনি। ইটস ওকে, লেট আমারও হয়েছে রিপ্লাই করতে। বলুন কি বলবেন। হ্যাঁ বলছি, আমি আপনাকে আপনার মেল আইডিটা একবার মেসেজ করে দিবেন প্লিজ। মেল আইডি কেন? কিছু ডিজাইনের ছবি পাঠাবো। ডিভাইস? আমি যেই ছবিগুলো পাঠাবো সেগুলো একবার দেখে নিয়ে ওই ক্যাটাগরির নিউ ডিজাইনস আমাকে বানিয়ে দিতে হবে আপনাকে। আমি পারবো না। চিয়ারা এক নিঃশ্বাসে কথাটা বলে ফেলল। সে ভারী নিঃশ্বাস নিচ্ছে আর মনে মনে যেটা ভাবছে সেটা বলা শুরু করলো আদ্ভিককে। তো আপনি কি ঠিক করেছেন বলুন তো? আমাকে আমার অতীতের মুখোমুখি প্রতিটা মুহূর্তে করবেন, তাই তো? এভাবে প্রতিনিয়ত আমাকে নিজের অতীতের সামনে দাঁড় করিয়ে আমাকে শাস্তি দিতে চাইছেন। বেশ ভালো পথ বেছে নিয়েছেন শাস্তি দেওয়ার। ঠিক যেই জিনিসের মুখোমুখি আমি হতে চাই না, ঘুরিয়ে ফিরিয়ে আপনি সেই জিনিসগুলোর সামনে আমাকে দাঁড় করাচ্ছেন। আমি? শিয়ারা প্লিজ। আদ্ভিকের কণ্ঠস্বর বদলে যাওয়ায় শিয়ারা থেমে গেল। হঠাৎ করে আদ্ভিকের কণ্ঠস্বর আদেশ থেকে অনুরোধে বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে শিয়ারার। সে চুপ করে রইল আদ্ভিকের পুরো কথা শোনার জন্য। আই নিড ইউর হেল্প শিয়ারা। দেখুন, আপনার কথা মতো আমি যদি আপনাকে শাস্তি দিতে চাইতাম তাহলে প্রথম দিনই আপনাকে নিজের কোম্পানিতে নিয়ে আসতে পারতাম আর ডিজাইন করতে বলতাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না আপনাকে ডিজাইন করতে বলার, কিন্তু আমি একটা সমস্যায় পড়ে আপনাকে বলছি। সমস্যা? কী সমস্যায় পড়েছে? অ্যাকচুয়ালি যে এমপ্লয়ের ডিজাইন দেওয়ার কথা ছিল সে হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ডিজাইন করার মতো অবস্থা তার নেই। এদিকে আমাদের হাতে সময় নেই। ক্লায়েন্টকে পরশু দিনের মধ্যে ডিজাইনগুলো দেখাতে হবে। ইউনিক ডিজাইনগুলো উনি চেয়েছিলেন, কিন্তু সেটা হয়তো এই মুহূর্তে পসিবল না। তবে যদি কোনো ডিজাইনস না দেখাতে পারি তাহলে সেটা খুব বাজে দেখাবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার একটা শর্ত আছে, যদি সেটা মানেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি, না হলে আমার কিছু করার নেই। বলুন কি শর্ত আছে আপনার? আমি আপনাকে ডিজাইনস বানিয়ে দেব, আপনাকে সেগুলো প্রেজেন্ট করতে হবে ক্লায়েন্টের সামনে। আমি যেতে পারবো না। কারণ আপনি চান না সুধাংশুবাবু জানুক আমি আমাদের হয়ে কাজ করছেন, তাই তো? আপনি কিভাবে জানলেন? শিয়ারা বেশ অবাক হলো আদ্ভিকের মুখের কথা কেড়ে নিয়ে বলে দেওয়ায়। আদ্ভিক কিছুক্ষণ চুপ থেকে বলল, আমিও চাই না এখনই কেউ জানুক আপনি আমাদের হয়ে কাজ করছেন। আমি আপনাকে আমার অফিসে আজকেই ডাকতে পারতাম, কিন্তু ডাকিনি। শুধুমাত্র জানাজানি হবে সেই ভয়ে। ইভেন আপনাদের প্রোডাকশন হাউসে আমরা কিছু কিনে নিয়েছি, সেটাও প্রকাশ্যে যাতে না আসে তার সব রকম চেষ্টা আমি করে যাচ্ছি। আমি চাই না সুধাংশু স্যারের কোনো রকম অসম্মান বা অপমান হোক। না হলে আমি আজকে আপনার বাড়িতে গিয়ে কথাটা বলতে পারতাম আর আপনি আমার হয়ে কাজ করতে বাধ্য। কন্ট্রাক্ট পেপার অনুযায়ী সেটাও জানিয়ে দিতে পারতাম। শিয়ারা নীরব থাকলে আদ্ভিকও নীরব হয়ে যায়। সে জানে শিয়ারার অবস্থা এখন কি। সে জানে নিজের কান্না আটকানোর অবিরাম চেষ্টা চালাচ্ছে শিয়ারা। আদ্ভিকের ধারণাটা সঠিক প্রমাণ করে দিল শিয়ারা কিছুক্ষণের মধ্যেই। হালকা ফোঁপানোর আওয়াজ পেল সে ফোনের অপর পাশ থেকে। সাথে সাথে হাত মুঠ করে চোখ বন্ধ করে নিল আদ্ভিক। আপনি আমাকে ডিজাইনস পাঠিয়ে দিন, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউটা সত্যি কি আপনার বলা উচিত? এভিআর? আদ্ভিক নীরব রইল। আজ বহুদিন পর শিয়ারার মুখে নিজের শর্ট ফর্মের নাম শুনতে পেল। শিয়ারা এই নামের উল্লেখ করেছিল প্রথম। শিয়ারাকে দেখলেই খালি অতীতগুলো হাতছানি দেয় আদ্ভিককে। বারবার সে অতীতে হারিয়ে যায়, কারণ শিয়ারা যে তার জীবনের সাথে সাথে তার অতীতের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। বাস্তবে শিয়ারা তার ভবিষ্যৎ হতে না পারলেও কল্পনায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই শুধু শিয়ারা। সত্যি
যে তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই তো কিছুতেই ভুলতে পারেনি তাকে, হাজার চেষ্টার পরেও। এভি আর এভি আর আমি এভি আর আমি আপনাকে আরও কিছু বলতে চাই। হুম, বলুন, কি বলবেন? শুনছি আমি। আসলে আমি এই প্রথম আঙ্কেলের কথায় অভিনয় জগতে পা রাখতে চলেছিলাম, তাই আমি কিন্তু খুব একটু পারদর্শী নই অভিনয় আর মডেলিং। ওরে বাবা, ওই জিনিসটা আমার জন্য নয়। তাই প্লিজ, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমাকে মডেল হওয়ার জন্য বলবেন না। আচ্ছা, আর কিছু? আর আমি প্রায় অনেক সময় অনেকগুলো দিন পেন্সিল ছুঁয়ে দেখিনি, তাই হয়তো একটা ভালো কাজ, ভালো ডিজাইন তৈরি করতে পারবো না, তবে চেষ্টা করব ভালো করার। আর আর কিছু না, আর কিছু না। আমি তাহলে রাখি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। আদ্ভিক ফোন রেখে দিলে শিয়ারা মনে মনে বলে, নিজেকে সংযত কর শিয়া। তোর মনের মানুষ এখন অন্য একজনের স্বামী, আর সেই অন্যজনটা তোর বোন। নিজের সীমা অতিক্রম করিস না। আজ নিজের ভুলেই তোর এ পরিস্থিতি। নিজের বোকামির জন্য তুই সব পেয়েও হারিয়েছিস। আদ্ভিকের সাথে তোর সম্পর্ক শুধুমাত্র 1 বছরের, তারপর আবার যে যার পথে। কথাটা নিজেকে ভালো মতো বুঝিয়ে দিল শিয়ারা। একটা নিঃশ্বাস ফেলে সে বিছানায় গিয়ে চোখ বুঝল। ঘুম আসছে না। কেন যেন অতীতের ভুলগুলো আজকাল চোখ বন্ধ করলে ভেসে ওঠে। আগে শুধু রাতে মনে পড়তো, কিন্তু এখন তো চোখ বুঝলেই মনে পড়ে। ভীষণ অস্বস্তি হয় ওর। মনে হয়, ইস, যদি অতীতে গিয়ে নিজের ভুল শুধরে সবটা ঠিক করে ফেলতে পারতাম, কতই না ভালো হতো। আর ভাবে না এই বিষয়ে। যে বিষয় নিয়ে ভাবা বৃথা, সে বিষয় নিয়ে ভেবে কোনো লাভ নেই। এখন ফোকাস করতে হবে নিজের কাজের উপর। অন্যদিকে সমরেশবাবু, আপনি এই স্ক্রিপ্টটা এত তাড়াতাড়ি পড়ে ফেলেছেন। কি করব বলো? পড়া শুরু করতেই কেমন একটা নেশা লেগে গেল পরবর্তীতে কি হবে তা জানার জন্য। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন না। আপনার কি ভালো লাগেনি স্ক্রিপ্টটা, নাকি চেঞ্জ করতে হবে? ভালো না লাগার প্রশ্নই ওঠে না। আমি জানতে চাইছিলাম যে এটা তোমার লেখা, তাই না? আর্ধেক নীরব থাকে সমরেশবাবুর প্রশ্নে। একটা চিনচিন ব্যথা অনুভব হয় তার বুকের বাম পাশে। আমি নিশ্চিত এটা তোমার নিজস্ব লেখা, কারণ তুমি যেই অনুভূতি নিয়ে এটা লিখেছ সেটা তোমার সাথে ঘটেছে বলেও তুমি লিখতে পেরেছ। পড়লেই বোঝা যাচ্ছে তোমার অভিজ্ঞতার অনুভূতি তুমি নিজের লেখায় ফুটিয়ে তুলেছ। অন্তত আমার এতদিনের অভিজ্ঞতা তো এটাই বলছে আমাকে। হ্যাঁ, ঠিকই বলেছে আপনার অভিজ্ঞতা। এত নিচু গলার স্বর শুনে সমরেশবাবুর কেমন যেন একটা খারাপ লাগলো। একটা খারাপ লাগলো। তিনি বুঝতে পারলেন আর্থিক কতটা আঘাতপ্রাপ্ত। কৌতূহলবশত আবার জিজ্ঞেস করে ফেললেন, আর কিছু কি করা যেতে পারে না? না, সব রাস্তা বন্ধ। আচ্ছা, আমি আপনার সাথে আগামীকাল কথা বলছি, আমার একটা কাজ আছে। আচ্ছা। আর্থিক কল কেটে ফোনটা রেখে দিয়ে 2 আঙুল নিজের কপালে চেপে ধরে চোখ বুঝে কিছুক্ষণ পর ঘুমাতে যাওয়ার ডাক পড়লে সে চোখ খুলে সজোরে একটা বাড়ি মারে টেবিলে, আর বলে ওঠে, কেন তুমি ফিরে এলে? কেন? তুমি তুমি ফিরে আসার পর তুমি ফিরে আসার পর থেকে প্রতিটা মুহূর্তে আমার সাথে যা ঘটেছে তার অধিকাংশ তোমার সাথে রিলেট করতে পারছি। অনেক কষ্টে এই জিনিসটা থেকে বেরিয়ে এসেছিলাম আমি, কিন্তু সেই সময় তুমি ফিরে এলে। কেন শিয়ারা? আমাকে কি শান্তিতে বাঁচতে দেবে না তুমি? ফেড আপ হয়ে গেছি আমি, জাস্ট ফেড আপ হয়ে গেছি। আদ্ভিক চোখ বুঝে নিজের চেয়ারে পেছন থেকে মাথা এলিয়ে দেয়। শরীরটা ছেড়ে দিয়েছে ওর, মাথা যন্ত্রণা করছে, তাও আবারও আঙুলটা কপালে রেখে ডলতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎই অনুভব করে কেউ ওর মাথাটা টিপে দিচ্ছে। আদ্ভিক নিজের হাত নামিয়ে দেয় আর হালকা হাসে। নিমিষে ঘুমিয়ে পড়ে। এদিকে শিয়ারা নিজের হাতে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে বেলকনিতে। কিছুতেই ঘুম না আসে। হঠাৎ ওর এই খাতাটার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে খুঁজতে আরম্ভ করে, আর বেশ কিছুক্ষণ পর পেয়েও যায়। সবকটা পেজ দেখা শেষে খাতাটা বন্ধ করে নিজের বুকের সাথে চেপে ধরে খাতাটাকে শিয়ারা চোখ বন্ধ করতে চোখ দিয়ে গাল গড়িয়ে পড়ে। সে বলে ওঠে, এটাই তো তোমার স্বপ্ন ছিল। আমি জানতাম এটা কখনো পূরণ হবে না, তাই অনেক আগেই আশা ছেড়ে দিয়েছিলাম। নিজের সবটুকু দিয়ে বোনের স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছিলাম। আর সেই সময় তুমি এলে আমার জীবনে আদ্ভিক। না না, আমি তোমার জীবনে ঢুকে পড়েছিলাম ভুল করে, কিন্তু এই ভুলটা যদি না করতাম তাহলে প্রেমিকের ভালোবাসা ঠিক কি সেটা বুঝতাম না। কিছুক্ষণ কাঁদার পর একটু নিঃশ্বাস নিয়ে শিয়ারা আকাশের দিকে চেয়ে অভিযোগ করলো, এমনটা কেন করলে মা?
কেন এভাবে আমার থেকে সবটা কেড়ে নিলে? নিজের সবটা আমি তোমাকে আর বোনকে উজাড় করে দিয়েছিলাম, কখনো নিজেকে ভাবিনি। তাহলে কেন তুমি আমাকে নিয়ে একটু ভাবতে পারলে না? দিনের পর দিন এইভাবে মরণ যন্ত্রণা সহ্য করার দিকে আমাকে ঠেলে দিতে পারলে? নিজের চোখের দিকে নিজেকে নিজেকে অপরাধী বানিয়ে দিলে আমায়। কিভাবে করতে পারলে তুমি এটা আমার সাথে? কিভাবে? শিয়ারা ঘরে ঘরে গিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়লো ও। আধ্বিক বাড়াবাড়ি করছো কিন্তু, ছাড়ো আমাকে। একদমই না। আগে আমি যেটা করতে বলেছি সেটা করো, না হলে ছাড়বো না। উফ, ঠিক আছে, কি করতে হবে? ওয়েট, ওকে, এবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। কি? ইম্পসিবল, পারবো না। ফাইন, আমিও ছাড়বো না তাহলে। উফ, কি জ্বালায় পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। হয়েছে, এবার ছাড়ো। হুম, কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না। সারা জীবন এভাবে ভালোবাসবে আমাকে। কথা দিলাম। ফোনটা বেজে উঠলো আতফিকের। স্ক্রিনে চলতে থাকা ভিডিওটা পজ হয়ে গেছে ফোন আসায়। পপ আপ নোটিফিকেশনে দেখা যাচ্ছে শিয়ারা নামটা। আতফিক ফোনটা রেখে দিয়ে দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ফোনটা বাজতে বাজতে কেটে যায়। কিছুক্ষণ পর আবার ফোন এলে আতফিক হাত সরিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে। বলুন। গুড মর্নিং এভিআর। গুড মর্নিং। আমি কয়েকটা ডিজাইন পাঠিয়েছি মেইলে, একবার দেখবেন? সবকটা ক্যাটাগরি থেকে একটা একটা ডিজাইন ড্র করেছি। ঠিক হলে আরগুলো শুরু করব। আমি দেখে জানাচ্ছি আপনাকে। আর্থিক ফোনটা রেখে চেয়ারে মাথা এলিয়ে দেয়। সকাল সকাল ঘুম ভেঙে গেলে ফোনটা হাতে তুলে নেয় সে। হঠাৎ করে ফোনে তারিখটার দিকে চোখ যায় আদ্ভিকের। আবারও শেয়ারার কথা মনে পড়ে যায় ওর। এই দিনটা অনেক বিশেষ আদ্ভিকের কাছে এখনও। এক চিলতে হেসে ফোনে গ্যালারি ওপেন করে সিক্রেট ফোল্ডারে চলে যায় আদ্ভিক। একটা ভিডিও ওপেন করে দেখতে থাকে। ভিডিওটা ঠিক কয়েক বছর আগের এই দিনে বানানো, শিয়ারার সাথে। আদ্ভিক উঠে বসে চোয়াল শক্ত করে বলে, কথা রাখোনি তুমি শিয়ারা, মিথ্যে বলেছ আমাকে। অনেক বড় আঘাত দিয়েছ। দিনের পর দিন মরণ যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছ। আদ্ভিক নিজের ফোনের মেইল বক্স চেক করে দেখি শিয়ারার মেইল আইডি থেকে পিডিএফ এসেছে। সে পিডিএফটা ওপেন করে পুরোটা দেখতেই হাসে। যাক, আমাকে আবার তোমার স্বপ্ন পূরণের রাস্তায় নিয়ে আসতে পারলাম তাহলে। আমার মাথায় কখনো তোমাকে কষ্ট দেওয়ার কথা আসেই না। কেন জানো? তুমি কষ্ট পেলে আমি তার দ্বিগুণ কষ্ট অনুভব করি। আমি শুধু চাই তুমি সত্যির মুখোমুখি হও, তারপর সারা জীবনের মতো হারিয়ে যাব তোমার জীবন থেকে। আদ্ভিক অলরাইট টেক্সট করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে শিয়ারা নার্ভাস হয়ে ঘরে পায়চারি করছে আর ফোন দেখছে, বারবার রিফ্রেশ করছে। এই বুঝে আদ্ভিক রিপ্লাই করলো। অবশেষে আদ্ভিকের রিপ্লাই পেতে আনন্দে নেচে উঠল সে। ফোনটা হাতে ধরে মুখের সামনে নিয়ে একটা চুমু খেলো। তারপর বিছানায় গিয়ে সোজা হয়ে হাত ছাড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করার কিছুক্ষণ পর ফোনটার চোখের সামনে এনে কল কিপ্যাডে গিয়ে কোড নাম্বার টাইপ করতেই সিক্রেট ফোল্ডার খুলে গেল। এই দিনটার কথা আমি ভুলিনি, কখনো ভুলতেও পারবো না। তোমার এক একটা ছেলে মানুষের কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। কতটা বদলে গেছে তুমি এখন। কয়েক বছর আগের আদ্ভিকের সাথে এখনকার আদ্ভিকের কোনো মিল নেই। অবশ্য আমি দায়ী এর জন্য। আজ যদি উপায় থাকতো তাহলে আমি আবার চেষ্টা করতাম তোমাকে আগের মতো করে তোলার, কিন্তু এখন আমাদের পথ আলাদা। শিয়ারা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসে। ফোন রেখে নিজের ড্রেসকে বসে ড্র করা শুরু করে। দুটো ডিজাইন ড্র করে আড়মোড়া ভাঙে। তারপর উঠে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ে। গত রাতে ঘুম না আসায় ড্র করে ফেলেছিল প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা করে ডিজাইন। এখন ভীষণ টায়ার্ড লাগছে, তাই না শুলে হবে না। পরের দিন শিয়ারা ফোন কেন ধরছিল না? আমি কখন থেকে ফোন করছি জানেন? সরি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট? আপনি আপনি ঘুমিয়ে পড়েছিলেন? লাইক সিরিয়াসলি? আপনি কি কখনো কোনো কিছু সিরিয়াসলি নিতে জানেন না? আমি আমি আর আপনার থেকে কিচ্ছু শুনতে চাই না। আমারই ভুল যে আমি আপনাকে আবার বিশ্বাস করেছি। আপনাকে হেল্প করতে না বলে অন্য কাউকে বললে সে অ্যাটলিস্ট চেষ্টা করতো কাজটা কমপ্লিট করার। এভাবে আপনার মতো নিশ্চিতে পড়ে পড়ে ঘুমাতো না সে। আপনি একবার একবার বারবার বিশ্বাস করলেও সুযোগ দিলেও পরিণাম একই হবে, একই থাকবে, কারণ এটা আপনি মিসেস শিয়ারা।
যে কিনা বিশ্বাসের মর্যাদা দিয়ে দিয়ে জানে না। আরও একবার আমাকে সবার সামনে ছোট হতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বারবার আমায় অপদস্থ করার জন্য। আমি তো এটাই ডিজার্ভ করি আপনার থেকে, এত কিছুর পরেও। আধভিত রেখে কল কেটে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে। আর 1 ঘন্টা পর ওর মিটিং ক্লায়েন্টের সাথে। কিন্তু কি মিটিং করবে সে? মিটিংয়ে কী দেখাবে? ডিজাইন তো রেডি নেই। সকাল থেকে সে সমানের টেক্সট কল করেই গেছে, কিন্তু কোনো রেসপন্স আসেনি। তখন তো ওর ভয় উঠে গিয়েছিল, এইভাবে যে শিয়ারার কোনো ক্ষতি হয়নি তো। কিন্তু না, সে কি জানতে পারলো শিয়ারা ঘুমাচ্ছিল। অসহ্য হয়ে সে বিছানায় বসে পড়ল, কপালে 2 আঙুল রেখে ভাবতে লাগলো একটু বেশি কি বলে ফেললো শিয়ারাকে। সেই সময় হঠাৎ করে নোটিফিকেশন সাউন্ড কানে আসে ওর। ফোন হাতে নিয়ে দেখে মেইল এসেছে। মেল বক্স ওপেন করে দেখে শিয়ারা পিটিটি পাঠিয়েছে। কাপা কাপা আঙুলে সেটা ওপেন করতেই আধথেকে স্তব্ধ হয়ে যায়। ওহ গড, এটা আমি কি করলাম? ওর কথা না শুনে এত কিছু শুনিয়ে দিলাম ওকে। আমি শিওর ও গতকাল সারাদিন ডিজাইন বানিয়ে গেছে, না হলে এতগুলো ডিজাইন কমপ্লিট করা সম্ভব নয়। আমি ওকে বলেছিলাম সব করতে হবে না, বাট ও নিজের পেজটা দিয়ে যত কটা ডিভাইস দরকার সবটা করেছে। আর আমি কিনা এতগুলো কথা শোনালাম ঘুমিয়ে পড়েছে দেখে। আতিক সাথে সাথে কল কেটে আবার শিয়ারাকে কল করে, কিন্তু ফোনটা সুইচ অফ। খারাপ লাগে আতিকের। সে জানে শিয়ারা খুব কষ্ট পেয়েছে। এভাবে অতীত ট্রেনের কথাগুলো না শোনালেও পারত সে, কিন্তু সেই বা কী করবে? তার ভেতরেও তো এতদিনের জমা কষ্টগুলো ঘষছে। মিটিংয়ের পর একবার কল করতে হবে ওকে, ততক্ষণ না হয় নিজেকে একটু টাইম দিক। আতিক অফিসের জন্য বেরিয়ে যায়। একজন মডেলকে সাথে নিয়ে যেতে হবে। ডিজাইন পছন্দ হলে মডেলও উনি ওদের কোম্পানি থেকে চুজ করতে পারেন। ড্যাড, আজকে তুমি প্রোডাকশন হাউসে চলে যাও, আমি একটু জরুরি মিটিংয়ে যেতে হবে আমাকে। ঠিক আছে, সাবধানে যা। বেস্ট অফ লাক। আভাসবাবুকে বলে আর্থিক দ্রুত পায়ে বেরিয়ে যায়। যত তাড়াতাড়ি মিটিং শেষ হবে তত তাড়াতাড়ি সে শিয়ারার সাথে কথা বলতে পারবে। অফিসে যেতে যেতে আরেকবার ফোন করলো সে শিয়ারাকে, কিন্তু সুইচ অফ বলছে এখনও। অন্যদিকে শিয়ারা শুয়ে রয়েছে চুপচাপ, চোখের জলে বালিশটা ভিজে গেছে। দরজায় টোকা পড়লে চোখ মুছে উঠে বসে ও। কে? আমি। কি ব্যাপার, আজ ঘর থেকে বেরোসনি যে? কি হয়েছে? দেবাংশু ঘরে ঢুকে এলে শিয়ারা চুপ করে বসে থাকে। দেবাংশু বুঝতে পারে শিয়ারার মন খারাপ, কিন্তু কি নিয়ে সেটা বুঝতে পারে না। এই মুহূর্তে জানতে চাওয়া ঠিক হবে না ভেবে কথা ঘুরিয়ে সে বলল, এভাবে মুড অফ করে বসে থাকিস না, রেডি হয়ে নে, বেরোবো। কোথায়? আজকে না দেব। আজকে? আমি বাড়তি কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটা কর। চুপচাপ রেডি হয়ে নে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজ অনেক দিন পর বেরোবো আমরা। শিয়ারা ভাবলো মানা করাটা ঠিক হবে না, তাছাড়া ওর মনটাও একটু ভালো হবে হয়তো বেরোলে। তাই রেডি হতে চলে গেল দেবাংশুর কথা মতো। রেডি হওয়ার পর সুধাংশুবাবুকে বলে দেবাংশু আর সিনেমা শিয়ারা বেরিয়ে গেল। একটা 5 স্টার রেস্টুরেন্টে ওরা গেল, যেখানে ব্রিটিশদের বেশি আনাগোনা। একটা টেবিলে বসে আশেপাশের পরিবেশটা শিয়ারা উপভোগ করতে লাগলো। হালকা সফট মিউজিক বাজছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে শিয়ারার। একটু হলেও কি মন ভালো হয়েছে ম্যাডাম? দেবাংশুর কথায় শিয়ারা কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করতে লাগলো। দেবাংশু সেটা বুঝে হেসে ওর হাতের উপর হাত রেখে বলল, আমাদের সম্পর্কটা আমি সহজ করতে চাই শিয়া। আগে আমি তোর ভালো বন্ধু হয়ে উঠতে চাই। দরকার পড়লে সারা জীবন তোকে বন্ধু হিসেবেই আগলে রাখবো, সে সম্পর্কের নাম যাই হোক না কেন। শিয়ারা দেবাংশুর মুখের দিকে তাকালে দেবাংশু হালকা হেসে চোখ দ্বারা সম্মতি জানালে। শিয়ারাও হালকা হাসে, কিন্তু পরক্ষণে ওর হাসি মলিন হয়ে যায় ধীরে ধীরে। শিয়ারার নজর দেবাংশুর উপর থেকে সরে পেছন দিকে গেলেই ও দেখতে পায় আধভিক বসে আছে। আধভিকের বিপরীতে একটি মেয়ে বসে আছে, যার মুখ দেখতে পাচ্ছে না শিয়ারা, কারণ মেয়েটি ওর পেছন দিকে হয়ে বসে আছে, ঠিক যেমন দেবাংশু আধভিকের পেছন দিকে হয়ে বসে আছে। এটা এটা তো। শিয়ারা কেমন যেন স্তব্ধ হয়ে যায়। সে চিনতে পেরেছে মেয়েটিকে। কেন চিনতে পারবে না? ছোট থেকে যাকে বড় হতে দেখেছে, তাকে চিনতে না পারলে হয়? এ তো ওর বোন। আধভিকের সাথে ওর বোনকে বসে থাকতে দেখেও শিয়ারা তাকিয়ে থাকে আধভিকের দিকে। আধভিক নিজের মনে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। তাহলে কি আধভিক আর বোনের সম্পর্ক স্বাভাবিক নেই? এটা ভাবতে ভাবতে দেবাংশু শিয়ারার গালে হাত দেয় আর শিয়ারার নাম ধরে ডাকে। শিয়ারা। শিয়ারা দেবাংশুর দিকে তাকালে দেবাংশু বলে,
কাজল গালে কিভাবে গেল তোর? এতক্ষণ তো দেখিনি। কই, अब नहीं हो हमको ऐसे जीना, तेरा हाँ के बिना तेरा होना। হঠাৎ করে শিয়ারার নজর আবার আতফিকের উপর পড়ে। এবার আতফিকও ওর দিকেই তাকিয়ে আছে। শিয়ারা উঠে বেরিয়ে যায় ওখান থেকে। হঠাৎ শিয়ারার আচরণে দেবাংশু থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে না শিয়ারা হঠাৎ করে এভাবে কেন উঠে চলে গেল। বেশি না ভেবে দেবাংশু শিয়ারার পেছনে চলে যায়। অপরদিকে আতফিক নিষ্পলকভাবে তাকিয়ে আছে ওদের যাওয়ার দিকে। কিছুক্ষণ আগে দেবাংশুর গলায় শিয়ারার নাম শুনে আতফিকের নজর সামনের দিকে গিয়ে পড়ে। সে দেখে শিয়ারার গালে হাত রেখেছে দেবাংশু। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে একইভাবে তাকিয়ে থাকে শিয়ারার দিকে। ঠিক এই সময় মিউজিক সিস্টেমে গায়নের লাইনগুলো বেজে উঠলে শিয়ারাও তার দিকে তাকায়। হয়তো তার মতো সেও মিল পেয়েছে তাদের পরিস্থিতির সাথে। এই গানটার এক একটা লাইনের। আতফিকের তো এটাই ধারণা, এই গানটা তাদের জন্যই তৈরি হয়েছে। আতফিকের হুঁশ ফেরে ক্লায়েন্টের দিকে। সে এখানে এসেছে ক্লায়েন্টের সাথে মিটিং অ্যাটেন্ড করতে। শিয়া, হঠাৎ করে কি হলো বলতো তোর? এভাবে চলে আসলি কেন? শরীর খারাপ করছে না তো? না, এমনি ভালো লাগছিল না আমার। কি হয়েছে বলতো তোর? এত কেন মন খারাপ করে আছিস সকাল থেকে? আমাকে কি বলা যায় না? কিছু হলে তো বলবো। আমি জানি না আমার কি হয়েছে। তুই বাড়ি চল। বাড়ি যাব? লং ড্রাইভে গেলে হয় না? তোর পছন্দের বাগবাজার ঘাটে? বাগবাজার ঘাট? আগে যাবেন? যাওয়া যেতেই পারে। কথাটুকু বলে শিয়ারা জানালায় মাথা ঠেকা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আতফিকের নিজের বোনের সাথে বসে থাকতে দেখে কেন যেন খুব কষ্ট হচ্ছিল তার। তাই সে ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। দেবাংশ ওই মুহূর্তে কথা না বাড়িয়ে ড্রিভ করার সময় জেনে নেবে ঠিক করে গাড়ি স্টার্ট দেয়। শিয়ারা এখন নিজেই নিজেকে প্রশ্ন করছে কেন এত কষ্ট পাচ্ছে সে। সে তো এটাই চেয়েছিল, তাই না? তাহলে উত্তর পায় না শিয়ারা। ঠিক এইসব জিনিস চোখের সামনে দেখতে হবে বলে সে এতগুলো দিন নিজেকে আড়াল করে রেখেছিল। কিন্তু কতদিন আর পালিয়ে বেড়াবে? নিজের ভুলের শাস্তি হয়তো এভাবেই লেখা ছিল ওর কপালে। নিজের ভালোবাসাকে বলিদান দেওয়ার পর তাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখার থেকে বড় শাস্তি আর কি হতে পারে? সে নিজেও কষ্ট পাচ্ছে, আতফিককে কষ্ট দিতে যাচ্ছে। নিজের কাছে অপরাধী হয়ে উঠেছে। সাথে হয়তো বোনের জীবনটাও শেষ করে দিয়েছে সে। দেব, জানালাটা খুলে দে না। দেখ বাইরে আকাশ মেঘলা করেছে, নিশ্চয়ই ঝড়ো হাওয়া বইছে। দেবাংশু শিয়ারার কথা মতো এসি অফ করে গাড়ির কাচ নামিয়ে দেয়। সাথে সাথে শিয়ারার মুখে এসে ঝড়ো হাওয়া ছুঁয়ে যায়। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে। শিয়ারা দুই হাতের উপর নিজের মুখ রেখে পরিবেশটা উপভোগ করে। দেবাংশু ভাবে সে ভুল করেনি ঘাটে যাবার কথা বলে। এই জায়গাটায় এই সময়টায় গেলে আরও বেশি ভালো লাগবে শিয়ারার। ঘাটে এসে পৌঁছাতেই শিয়ারা ঘাটের সিঁড়িতে গিয়ে বসে। এই ঘাটে খুব একটা লোক নেই। আগের ঘাটে অনেকে বসে আছে। কিছুক্ষণ পর দেবাংশু শিয়ারার সামনে চায়ের ভাঁড় ধরলে শিয়ারা দেবাংশুর দিকে তাকিয়ে হেসে চায়ের ভাঁড়টা নিয়ে নেয়। তারপরে দেবাংশু ওর পাশে বসে। কেউ কোনো কথা বলছে না। নীরবতা বিরাজ করছে ওদের মধ্যে। কিন্তু পরিবেশের নীরবতা পালন করার জো নেই। আকাশে কালো মেঘ এসে জড়ো হয়ে বিদ্যুতের ঝলক দেখা দিচ্ছে। তারপরে বিকট শব্দ হচ্ছে। এসবের মাঝে পাখির কিচিরমিচির আর জলের কলকল শব্দ তো আছেই। দেখ দেখ, কি সুন্দর লাগছে দুজনকে একসাথে। ভালো মানিয়েছে, তাই না? শিয়ারার কথা শুনে দেবাংশু শিয়ারার দিকে তাকিয়ে শিয়ারার চাহনি অনুসরণ করে একজোড়া কপতির দিকে তাকায়। তারা বিবাহিত, সেটা মেয়েটার হাতে শাখা পলা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, বেশ মানিয়েছে। দেবাংশু অন্যদিকে তাকালেও শিয়ারা ওদের দিকেই তাকিয়ে থাকে। ওদের মধ্যে কথোপকথন দূর থেকে ওদের অঙ্গভঙ্গির দ্বারা আন্দাজ করতে পারে। মেয়েটি ছেলেটির উপর রাগ দেখাচ্ছে তার হাতে চায়ের সাথে সিগারেট দেখে। শিয়ারার ঠোঁটে হাসি ফুটে ওঠে এবং সে কিছু মুহূর্তের জন্য হারিয়ে যায় অতীতে। ফ্ল্যাশব্যাক। এই শুনুন, আমার এই রেস্টুরেন্টে বসে থাকতে ভালো লাগছে না। চলুন অন্য কোথাও যাই। আতফিক নিজের ফোনে কিছু একটা দেখছিল। শিয়ারার কথা শুনে অবাক না হয়ে হেসে জিজ্ঞেস করল, আমি জানতাম তোমার এই জায়গাটা পছন্দ হবে না, তাই জন্যই নিয়ে এলাম। আপনি বড্ড বাজে তো। আমার যে জায়গা পছন্দ হবে না, আপনি ইচ্ছা করেই আমাকে সেই জায়গায় নিয়ে এলেন। এমন বদলোকের সাথে আমি বিয়ে তো করি, প্রেমও করব না। হো, চললাম আমি। আরে আরে, পুরো কথাটা শুনবে তো নাকি? কিছু বললেই খালি কথায় কথায় ভয় দেখাও কেন?
আতিক শিয়ারার হাত ধরে টেনে বসিয়ে দেয় চেয়ারে। শিয়ারা ভেঙচি কেটে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে আতভিককে বলে, আমি তোমাকে আগে যখন জিজ্ঞেস করলাম, তুমি কিছুই বললে না। তাই আমি ভাবলাম তোমাকে আমার অপছন্দের জায়গায় নিয়ে আসলেই তুমি নিজের পছন্দ মতো জায়গায় যেতে চাইবে। তুমি যে বদ্ধ পরিবেশে অনেক মানুষের মাঝে থাকতে পারো না, এটা আমি খুব ভালোভাবেই জানি। আই এম সরি, আমার এমন করা উচিত হয়েছে। এবার বলুন, আমি যেখানে বলবো সেখানে যাবেন তো? নরকে যেতে বললে নরকে যেতেও রাজি আছি। আমাকে দেখে আপনার কি যমরাজের বউ মনে হয় যে আপনাকে নরকে নিয়ে যাব? তুমি তো আমার অপ্সরা যে আমাকে স্বর্গে নিয়ে যাবে। শিয়ারা লাজুক হেসে মুখ নামিয়ে নেয় আতভিকের চাহনি দেখে। এই ছেলেটার চাহনি বড্ড মারাত্মক। যেভাবে তাকাক না কেন বুকে এসে লাগে শিয়ারার। ধুর, আপনি বড্ড বাজি বকেন, চলুন তো। শিয়ারা কোনো মতে কথা ঘুরিয়ে আতভিকের গাড়ির দিকে এগিয়ে যায়। আতভিককে নিয়ে আসে নিজের পছন্দের জায়গায়, বাগবাজার ঘাটে। মিস্টার আর সিকোলা, চা খাবেন? শিয়ারা, প্লিজ, পাবলিক প্লেসে এভাবে এই নামে ডাকাটা কি খুব জরুরি? আমি কি তোমাকে সিঙ্গারা বলে পাবলিক প্লেসে ডাকি? ঠিক আছে, হো, বেশি চালাকি করতে হবে না। সে তো ডেকেই ফেললেন, বদলোক একটা। নিন ধরুন। শিয়ারা আতভিকের হাতে চায়ের ভার ধরিয়ে দিয়ে একটা সিঁড়িতে গিয়ে বসল। এক চুমুক দেওয়ার পর সাথে সাথে আতভিকের দিকে তাকাতেই দেখল সেও চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়েছে। ও তাকাতে ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি দেখছো? আপনার কি অভ্যেস আছে এভাবে চা খাওয়ার? না মানে, আপনি তো ওই আর কি, তুমি তো প্রায় আসো আর অভ্যেসও আছে, কিন্তু তুমি ছ্যাঁকা খেলে। আতভিক হাসলে শিয়ারা লজ্জায় পড়ে যায়, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর আতভিককে সিগারেট ধরাতে দেখে সাথে সাথে ওর হাত ধরে বাধা দিয়ে বলে, এই, আপনার সাহস তো কম বড় নয়। আপনি আমার সামনে আবার সিগারেট ধরাচ্ছেন। আমি কিন্তু আপনাকে ফেলে দিচ্ছি। আর ভয় দেখাতে হবে না, কিন্তু চায়ের সাথে সিগারেট না হলে ব্যাপারটা ঠিক জমে না। একটা খেলে কি? এই তো ফেলে দিয়েছি। গুড বয়। আর কখনো যেন না দেখিয়া আমার সামনে এসব। আমার অগোচরে যা খুশি তাই করবেন, জানবও না, কিছু বলবও না। না শিয়ারা, তোমাকে অপছন্দের কাজ আমি কখনোই করব না। আমি আপনার জীবনে এভাবে হস্তক্ষেপ করতাম না যদি না আপনি এতটা অগোছালো হতেন। আপনি যে হারে ড্রিঙ্ক আর স্মোক করেন সেটা শরীরের জন্য ক্ষতিকারক। তাই পুরো এমনটা এমনটা না করলে চায়ের সাথে সিগারেট আর অকেশনে ড্রিঙ্কসে ছাড় দিতাম। কিন্তু আফটার অল এটা আপনার জীবন, আপনি যেটা চান সেটা করতেই পারেন। আমি তো এটাই চাই শিয়ারা, আমার এই অগোছালো জীবনটাকে তোমার সাথে নিয়ে তোমার দ্বারা গুছিয়ে নিতে। তাহলে কথা দিন, এখন থেকে আর সিগারেট মদ ছুঁয়ে দেখবেন না। শিয়ারা নিজের হাত আতভিকের দিকে এগিয়ে দিলে আতভিক সেদিকে তাকিয়ে শিয়ারাকে জিজ্ঞেস করে, দেব? তার আগে তুমি বলো, তুমি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেবে? শিয়ারা আতভিকের কথা শুনে মুচকি হাসলে। আতভিক শিয়ারার হাতের উপর হাত রাখল এবং কাকতালীয়ভাবে একসাথে বলে উঠল, কথা দিলাম। বর্তমান। শিয়া, শিয়া ওঠ এবার, বৃষ্টি আসবে মনে হয়। দেবাংশটাকে হুঁশ ফেরে শিয়ারার। খেয়াল করে আকাশ কালো থেকে ঘন কালো বর্ণ ধারণ করেছে। বিদ্যুতের ঝলক এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে। শিয়ারা উঠে দাঁড়ালো, দেখলো কপতি দুজন একে অপরের হাত ধরে চলে গেল। চল। শিয়ারা আর দেবাংশু গাড়ির দিকে এগিয়ে যায়। দেবাংশু গাড়িতে উঠে বসলো। শিয়ারা উঠতে গিয়েও থেমে যায়। শরীরের উপর বিন্দু বিন্দু জলের ফোঁটা অনুভব করে। বিন্দু বিন্দু ফোঁটাগুলো মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করে ঝরে পড়তে শুরু করে। গাড়ির ভেতর থেকে দেবাংশু আওয়াজ দেয়, শিয়া উঠে আয়, ভিজে যাবি না হলে। কে শোনে কার কথা? শিয়ারা গাড়ি থেকে পিছিয়ে গিয়ে নিজের মনে বৃষ্টিতে ভিজেছে চোখ বন্ধ করে। মুষলধারে বৃষ্টি পড়ায় নিমেষে পুরোপুরি ভিজে গেছে শিয়ারা। দূর থেকে কেউ একজন যে ওকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে, ওর বর্ণনা দিচ্ছে, সেটাও জানে না। দূর থেকে এসে ভাবছে, কোথায় সে প্রাণ উচ্ছল শিয়ারা যার প্রেমে আমি পড়েছিলাম এমন এক বৃষ্টির দিনে, যে এই শিয়ারার মধ্যে শুধু নীরবতা, শূন্যতা বিরাজ করছে। ভীষণভাবে অসম্পূর্ণ এই শিয়ারা, মানায় না তোমাকে এরকম নিস্তেজভাবে। ভিজতে ভিজতে শিয়ারা একটা সময় নিজের দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে ওপরের দিকে মুখ করে চোখ বুঝে থাকে।
চোখের কোণে দিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত, কিন্তু কেউ তা বুঝতে পারে না। বৃষ্টির জলে সাথে তা মিশে যাচ্ছে। নিজের ক্লান্ত হয়ে পড়া মনের ক্লান্তি মেটাচ্ছে যেন সে এই বৃষ্টির মাধ্যমে। তৎক্ষণাৎ দ্রুত গতিতে কেউ তাকে নিজের শরীরের সাথে জড়িয়ে নেয়। আধভিক, ভিজেছেন ভালো কথা, একটু চোখ খোলা রেখে ভিজুন, এক্ষুনি তো একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। চেহারা তাকিয়ে থাকে আধভিকের দিকে ক্লান্ত চাহনি দিয়ে। বড্ড ক্লান্ত লাগছে আজকে তার। হয়তো এতদিন পালিয়ে বেড়ানোর পর বাস্তবতার মুখোমুখি হওয়া এই ক্লান্তির কারণ। পালিয়ে বেরোনোর সময়ও তার মনে যে পরিমাণ যন্ত্রণা ছিল, আজ তা দ্বিগুণ হয়ে গেছে। আধভিকও কেমন একটা দমে যায় চেহারার চাহনিতে। এমন সময় দেবাংশ এসে চেহারাকে নিজের অধীনে নিতে চাইলে আধভিক চেহারাকে চট করে কোলে তুলে নেয়। আপনি চলে যান, আমি পৌঁছে দেব ওনাকে। চেহারাকে নিজের গাড়িতে বসিয়ে দিয়ে দেবাংশুর দিকে তাকালে দেখে দেবাংশু নিজের গাড়িতে উঠে গেছে। আধভিকও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেওয়ার পর আর চোখে চেহারার দিকে তাকালে দেখে চেহারা সিটে মাথা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মাঝ রাস্তায় চলে গিয়েছিলেন ভিজতে ভিজতে। আপনার দিকে যে একটা গাড়ি ছুটে আসছিল তার খেয়াল ছিল? খেয়াল থাকলে তো আর আপনাকে কষ্ট করতে হতো না। আর কষ্টটা না করলেই পারতেন। আধভিকের চল শক্ত হয়ে আসে চেহারার কথার মানে বুঝতে পেরে। আর কোনো কথা না বাড়িয়ে সে চেহারাকে বাড়ি পৌঁছে দেয়। গাড়ি দাঁড় করাতেই চেহারা নামতে যায়, কিন্তু আধভিকের কথা থেমে যায়। সরি, আমি তখন কাজের প্রেশারে আপনার কথা শুনে অনেক আজে বাজে কথা শুনিয়ে ফেলেছি আপনাকে। ইনস্ট্যান্ট ছিল ডিলটা, তাই মাথা ঠিক ছিল না। প্রয়োজন নেই সরি বলার। ভুল করে বলেছেন কি? আমি তো জানতাম আধভিক রায় চৌধুরী কখনো ভুল কথা বলেন না। যথেষ্ট বিশ্বাস আছে তার নিজের উপর। আজ যে বড় ক্ষমা চাইছেন নিজের কথার জন্য, অন্যের ওপর না হয় বিশ্বাস হারিয়েছেন, নিজের উপর বিশ্বাসের ভিত কি নড়ে গেছে? আবার পুরো পৃথিবীটাই নড়ে গেছে, ওলট পালট হয়ে গেছে, যেখানে বিশ্বাস তো সামান্য বিষয়। চেহারা নিজের প্রশ্ন আধভিকের দিকে ছুঁয়ে দিয়ে অপেক্ষা না করে চলে যাচ্ছিল। আধভিকের উত্তরে সে দাঁড়ায়। যার জন্য আপনার জীবন শেষ হয়েছে সে নিজেও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বলতে পারেন যে আপনার সর্বনাশের কারণ তার নিজের সারে সর্বনাশ হয়ে গেছে। চেহারা চলে যায়, কিন্তু তার বলা শেষ কথাগুলো আধভিকের জন্য রেখে যায়, যা আলোড়ন সৃষ্টি করে আধভিকের মস্তিষ্কে, মনে। আমি জানি তুমি ঠিক নেই। তোমাকে ছাড়া আমি যেমন অসম্পূর্ণ, আমাকে ছাড়া তুমিও তেমন অসম্পূর্ণ। 6 মাস পর শিয়ারা নিজের ডেস্কে বসে ডিজাইন ড্র করছিল। এমন সময় কল এলো শিয়ারার ফোনে। শিয়ারা রিসিভ করে বলল, আমার আর 2টো ডিজাইন ড্র করা বাকি আছে। আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। ডিজাইনটা আগামীকাল দিবেন। উইদিন 30 মিনিটস রেডি হয়ে নিচে আসুন, আমি অপেক্ষা করছি। শিয়ারা ড্র করছিল ডান হাত দিয়ে, আর বাঁ কাঁধ দিয়ে ফোনটা কানের সাথে চেপে রেখেছিল। আধভিকের কথা শুনে মাথা তুলে ফোনটা হাতে ধরে জিজ্ঞেস করলো, মানে আমি নিচে যাব কেন? আমি অপেক্ষা করছি তাই। আপনি অপেক্ষা করছেন কেন? দরকার আছে, আমি কথা বাড়াতেই চাই না। আপনাকে ডেডলাইন দিয়ে দিয়েছি, এবার আপনার উপর। আধভিক ফোন রেখে দেয়। শিয়ারা উঠে গিয়ে ব্যালকনি দিয়ে দেখে আধভিক সত্যি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শিয়ারা দেরি না করে রেডি হয়ে নেয়। রেডি হয়ে ঠিক সময় আধভিকের কাছে গিয়ে দাঁড়ালে আধভিক গাড়িতে উঠতে বলে। যার পথেও কোনো উত্তর দেয় না আধভিক। গাড়ি দাঁড় করায় ওদের নিজেদের মাল্টিপ্লেক্সের সামনে। আমরা মুভি দেখতে এসেছি। হ্যাঁ চলুন। আধভিক আর শিয়ারা একটা অডিটোরিয়ামে ঢুকে বসে। পুরো অডিটোরিয়াম ফাঁকা দেখে শিয়ারা ঘাবড়ে যায়। আধভিক সামনের দিকে তাকিয়ে আছে শান্তভাবে। আধভিকের এই শান্ত রূপ সম্পর্কে শিয়ারা অবগত। সে বুঝতে পারছে আধভিকের মনে এমন কিছু চলছে যা ঝড় তুলবে, তাই সে বাইরে থেকে এতটা শান্ত। আমরা ছাড়া আর কেউ নেই কেন? কারণ এই মুভিটা শুধু আপনার জন্য মিসেস শিয়ারা। আর কথা নয়, শুরু হয়ে গেছে। শিয়ারা কিছু বলতে গেলে আধভিক ওকে থামিয়ে দিয়ে সামনে তাকানোর জন্য ইশারা করে। শিয়ারা চোখ বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিয়ে সামনের দিকে তাকায়। মুভি শুরু হতে যে সিনটা দেখায় তাতে শিয়ারার চোখ বড় হয়ে গিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। হাতে গোনা কয়েকটা মানুষের উপস্থিতি সহ রাস্তার মাঝখান দিয়ে একজন দৌড়াচ্ছে নিজের সর্বস্ব শক্তি দিয়ে। বলা যেতে পারে সে নিজের জীবন হাতে নিয়ে ছুটছে, কারণ তার পেছনে আরও দুজন ছুটছে তাকে ধরবে বলে।
একটা সময়ে ব্যক্তিকে সেই দুজন ধরে ফেললো এবং নিচে ফেলে দিল মারবে বলে। দুজনের মধ্য দিয়ে একজন বন্দুক বার করে তাক করতেই কেউ যেন হাতে পাথর ছুঁড়ে মারল। ব্যক্তিটির হাত থেকে বন্দুক পড়ে গেল এবং সে হাত দিয়ে চিৎকার করে উঠল, আপনাদের সাহস তো কম না যে এরকম লোকালয়ে একজনকে খুন করতে এসেছেন। লোকগুলি একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেল। মেয়েটি রেগে ওদের দিকেই তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছু বলতে গেলে মেয়েটি আশেপাশে যে কয়েকজন লোক আছে তাদেরকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, আপনারা কি মানুষ? আপনাদের চোখের সামনে একজনকে এরা খুন করতে যাচ্ছিল আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন। আমাকেই পুলিশে ফোন করতে হবে দেখছি। মেয়েটি পুলিশকে ফোন করতে গেলে দেখে ওর সম্মুখে একজন ব্যক্তি এসে দাঁড়ালো। ব্যক্তিটিকে পা থেকে দেখা শুরু করে মাথা অবধি দেখতেই বুঝলো কম বয়সী একটি ছেলে, কিন্তু এমনভাবে ওর সামনে এসে দাঁড়িয়েছে যেন বাধা দিতে চাইছে। দেখে তো আপনাকে জেন্টলম্যান মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় আপনি এদের লিডার, তাই এদেরকে না আটকে আমাকে আটকাতে এসেছেন। মেয়েটি লক্ষ্য করলো ছেলেটি একভাবে মেয়েটিকে দেখছে। মেয়েটি একটু একটু ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলল, দেখুন আমি কিন্তু পুলিশে ফোন করেছি এদের সাথে। এ কি? মেয়েটি নিজের প্রথম বাক্য শেষ করার পর দেখলো ছেলেটি হাত তুলে থানার ইশারা করলো। সেই জন্য পেছন থেকে মেয়েটির নজর গেলে সে দেখে সেই ব্যক্তিটিকে ধাওয়া করা হচ্ছিল। সেই ব্যক্তিটি বন্দুক হাতে থাকা ব্যক্তিটির হাত ধরে দেখছে কোথায় লেগেছে। মেয়েটি অবাক হয়ে গেল এটা দেখে। কিছু বলতে যাবে, ঠিক তখনই একজনের গলার আওয়াজ পাওয়া গেল, কাট কাট কাট। এরকম কোনো সিন কি ছিল নাকি স্ক্রিপ্টে? আমার তো মনে পড়ছে না। আভাসবাবু, আমি কি কোনো সিন ভুলে গেছি? আপনি আপনি কিছুই ভুলেননি মিস্টার সেন। এই মেয়েটি হুট করে শ্যুটের মাঝখানে চলে এসেছে। শ্যুট? হ্যাঁ গো মেয়ে, এখানের সিনেমার শুটিং হচ্ছে, তাই তো আমরা দেখছিলাম সবাই। তুমি তো তখন থেকে এসে জানোই তাই বলে গেলে। একজন মধ্যবয়স্ক মহিলা মেয়েটিকে উত্তর দিলে মেয়েটির মুখ একদম শুকিয়ে কাঁচুমাচু হয়ে যায়। ওর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকিয়ে দেখে ছেলেটি নিজের ব্লেজার বাম হাতের বাহুতে ভাঁজ করে রেখে ডান হাত পকেটে গুজে ওর দিকে একভাবে তাকিয়ে আছে। ছেলেটির চাহনি দেখে মেয়েটি আরও লজ্জায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে আমি বুঝতে পারিনি, সরি। ছেলেটির কোনো প্রতিক্রিয়া নেই। মেয়েটি ছেলেটির দিকে একবার তাকিয়ে আবারও বলল, পুরো বিষয়টা একদম বাস্তব মনে হচ্ছিল, বোঝাই যাচ্ছিল না এটা একটা সিনেমার শুটিং। হে হে, তাই তো আমি বুঝতে পারিনি। ও ডিরেক্টর কাকু, আপনি দারুণ ডিরেক্টর, বুঝলেন? আপনার এই সিনেমা ভীষণ হিট খাবে, যাকে বলে সুপার ডুপার হিট। ছেলেটিকে পাশ কাটিয়ে মেয়েটি ডিরেক্টরের উদ্দেশ্যে কথাটা বলার জন্য এগিয়ে গেলে ছেলেটি মেয়েটির দিকে ঘুরে যায়। বলছো মামনি সুপার ডুপার হিট হবে? আগে হ্যাঁ বলছি, মানে লিখে দিচ্ছি আমি। সরি দাদা, আমি না একদম বুঝতে পারিনি আপনারা অ্যাক্টিং করছিলেন। আপনাদের হাব ভাব পুরোই অরিজিনাল মনে হচ্ছিল। অ্যাক্টিং ভাবার অবকাশ পায়নি। আপনি হাতে একটু বরফ লাগিয়ে নিন প্লিজ। আরে না, ঠিক আছে বোন, বুঝতে পেরেছি তুমি বুঝতে পারোনি। অন্যদিকে আভাসবাবু মেয়েটিকে দেখছেন এবং ওর দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন, ব্যাস হয়ে গেল আমার ছেলেকে এ দেশে রাখার পরিকল্পনা। সব ভেস্তে দিল এই মেয়েটা। এক্ষুনি আমাকে বলবে, ড্যাড হোয়াট দ্য হেল ইজ দিস? ইন্ডিয়াতে এরকম শুটিংয়ের মাঝখানে লোকজন ঢুকে পড়ে? ও গড, আব্রডের থেকে অনেক অনেক বেটার। আমি এখানে থাকছি না। ধুর, কত কষ্ট করে ছেলেটাকে মানালাম এখানে থাকার জন্য, কিন্তু না, এই রে এই আসছে এবার আমাকে কথা শোনাতে। ড্যাড, আমি তোমার জন্য আজকে ক্যালিফোর্নিয়ার ফ্লাইট বুক করতে বলো। হু ইজ শি ড্যাড? হ্যাঁ কি, হু ইজ শি ড্যাড? আভাসবাবু লক্ষ্য করলেন তার ছেলে কথা তার সাথে বলছে ঠিকই, কিন্তু তাকিয়ে আছে ওই মেয়েটির দিকে। নিজের ছেলের চাহনির মধ্যে তিনি মুগ্ধতা দেখতে পাচ্ছেন। একবার ওর চোখের দিকে দেখো, ওর ঠিক কেমন সেটা ওর চোখ বলে দিচ্ছে। আর ওর ঠোঁট দুটো, ওর চুল যত না নড়ছে, ওর ঠোঁট দুটো নড়ছে অনবরত। মেয়েটি হঠাৎ করে হেসে ওঠে আর ছেলেটির চোখ গলার আওয়াজ সহ হৃদস্পন্দনও মনে হয় স্থির হয়ে যায়। সে সাথে সাথে বুকের বাম পাশে হাত রাখলে অনুভব করে তার হৃদস্পন্দন স্থির হয়নি, বরং চিতার গতিকেও হার মানাতে বসেছে। আভাসবাবু এইসব কিছুই লক্ষ্য করছেন।
একবার নিজের ছেলের দিকে তাকাচ্ছেন আর একবার মেয়েটির দিকে। সে সময় মেয়েটি সবাইকে বলে দৌড়ে ওখান থেকে চলে গেলে ওনার ছেলেও মেয়েটির পিছে নিতে নিতে যায়, কিন্তু আভাসবাবু ওর হাত ধরে টেনে, ভিকি কোথায় যাচ্ছ তুমি? আই ওয়ান্ট টু নো অ্যাবাউট হার ড্যাড। আই ওয়ান্ট টু নো হু ইজ শি। ভিকি তুমি কি ভুলে যাচ্ছ তোমার পরিচয়? তুমি আদ্ভিক রায় চৌধুরী, আমার ছেলে আভাস রায় চৌধুরীর ছেলে। আমার ছেলে হয়ে তুমি একটা মেয়ের পরিচয় জানতে চাই? আমি নিজের পরিচয় জানি না, তাই আমি ওর পরিচয় জানতে চাই। ও ও এখনো যায়নি। আদ্ভিক এগিয়ে গেলে দেখে মেয়েটি মোড়ের মাথায় পৌঁছেছে। মোড়ের মাথায় পৌঁছে অন্য রাস্তায় ঘুরে যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকিয়ে হালকা শব্দহীন হেসে সামনে ফিরে গেলে আদ্ভিকের হৃদস্পন্দন আবারও বেড়ে গেল। সে তো এটাই চাইছিল যে একবার মেয়েটি পেছন ফিরে তাকাক, কিন্তু হাসিটা ওটা ওপরই পাওনা। আদ্ভিক সাথে সাথে হাঁক দিল, সোহম, এই মেয়েটা সম্পর্কে সমস্ত তথ্য আমার চাই, অ্যাট এনি কস্ট। আভাসবাবু অবাক হয়ে নিজের ছেলের দিকে চেয়ে আছেন। উনি ভাবছেন, এটা কি সত্যি তার ছেলে আদ্ভিক রায় চৌধুরী? যে ছেলে উনি কখনো কোনো মেয়ে সম্পর্কের কথা বলতে শোনেননি, সেখানে একটা মেয়ের সৌন্দর্যের বর্ণনা দিয়ে ফেললো। এও কি সম্ভব? ভিকি তুমি এখন বাড়ি চলো, আজকের জন্য প্যাক আপ। সবাই গোছগাছ শুরু করে গাড়িতে উঠে বসলেও আদ্ভিক এখনও মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে আছে। আভাসবাবু ও আদ্ভিককে বললেন, এখন ফিরে চলো ভিকি, সহ মেয়েটির পরিচয় ঠিক খুঁজে বার করবে। আদ্ভিক চলে যায় আভাসবাবুর সাথে। বাড়িতে যাওয়ার পরেও চোখের সামনে মেয়েটির মুখ, তার কথা বলা, হাসি, সব কিছু চোখের সামনে ভাসছে আদ্ভিকের। ও গড, এটা কি হচ্ছে আমার সাথে? চোখ খুলে রাখছি, তাতেও আমার ওর কথা মনে পড়ছে। আর চোখ বন্ধ করলো, কেন হচ্ছে এমন? আদ্ভিক কিছুক্ষণ চুপ করে থাকার পর নিজেই মুচকি হাসলো আর বলল, কি মিষ্টি ছিল হাসিটা। আর ওর তাকানো, মাই গুডনেস, বুকে এসে লেগেছে পুরো। অন্য আমি আবার ওর কথা ভাবছি। ওফ, কি করব আমি এখন? পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে। আদ্ভিক ধপাস করে পেছন দিকে শুয়ে পড়ে, নিজের বিছানায় হাত ছাড়িয়ে। মেয়েটির কথা বলা, হাসি, মেয়েটিকে নিয়ে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে। এদিকে আভাসবাবু ছেলের এহেন অবস্থায় সত্যি চিন্তিত হয়ে পড়লেন। নিচে নেমে এসে সোহমকে তলব করলেন, স্যার ডেকেছিলেন? সোহম, হ্যাঁ ডেকেছিলাম। বলছি, মেয়েটার খোঁজ পেলে? না স্যার, এভাবে খোঁজ কিভাবে নেব বলুন তো? না নাম জানি, না কোনো ছবি আছে। কে বলেছে ছবি নেই? ও যখন শুটিংয়ের মধ্যে ঢুকে পড়েছিল তখন ক্যামেরা চলছিল। আমি বলছি মিস্টার সেনকে একটা স্টিল ছবি পাঠাতে। হ্যাঁ স্যার, এমনটা করলে তো খুবই ভালো হয়, কিন্তু স্যার বলছিলাম যে আপনিও ব্যস্ত হয়ে উঠেছেন যে। সোহমকে আমতা আমতা করতে দেখলে আভাসবাবু অবাক না হয়েই বললেন, কি করব বলো? আমার ছেলে যে একটা মেয়ের জন্য এরকম পাগলামি শুরু করবে আমি ভাবিনি। পাগলামি? আগে হ্যাঁ পাগলামি। যাও, ওপরে গিয়ে দেখে আসো একবার ওর অবস্থা। একা একা খালি মেয়েটার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে আর হাসছে। যাই বলুন স্যার, মেয়েটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, তাই না? মনে হচ্ছিল যেন কোনো স্বর্গের অপ্সরী নেমে এসেছে। এবার তুমিও শুরু করলে? না না, এমনি বলছিলাম। তবে স্যার, আমার মনে হয় আর্থিক স্যার বোধ হয় প্রেমে পড়েছেন। ওই যে বলে না, লাভ এট ফার্স্ট সাইট, ওইটাই। আভাসবাবু এবার সোহমের দিকে কটমট চোখে তাকালে সোহম সুর করে ঘরে যায় ওখান থেকে। সোহম চলে গেছে কিনা সেটা আভাসবাবু আর একটু ভালোভাবে দেখে নিয়ে নিজে বিড়বিড় করে বলেন, সত্যি মেয়েটা দেখতে ভারী সুন্দর, হাসিটা খুব মিষ্টি, একেবারে রূপে লক্ষ্মী যাকে বলে। আমার ছেলের সাথে ভালোই মানাবে। এতদিন যেমন পছন্দ করেনি, তেমন যখন করেছে তখন যে সে মেয়ে পছন্দ করেনি আমার ছেলে, আমার ছেলে। এবার শুধু দেখতে হবে, শুধু রূপে যেমন লক্ষ্মী, গুণে কি সরস্বতী। যাই, আর দেরি না করে মিস্টার সেনকে ফোন করি, না হলে মনে হয় লক্ষ্মীকে না পেয়ে নারায়ণ পাগলই হয়ে যাবে। 2 দিন পর সোহম চুপ করে গাড়িতে সামনের সিটে বসে আছে, মাথা নিচু করে। আর চোখে আদ্ভিককে দেখছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। আদ্ভিক গুরু গম্ভীরভাবে মাথা সিটে হেলিয়ে চোখ বন্ধ করে আছে। সোহম সাহসও পাচ্ছে না কিছু বলার। সাহস পাবে কিভাবে?
তাকে যেই কাজটা দেওয়া হয়েছিল সেটা কখনো করে উঠতে পারেনি, এখনো করে উঠতে পারেনি। সে পারেনি মেয়েটার পরিচয় জেনে উঠতে। একটা কাজ দিলাম, সেটাও ঠিকভাবে করতে পারলে না। এখন আমার মুখের দিকে বারবার আর চোখে তাকিয়ে কোনো লাভ আছে? তুমি কি করে বুঝবে আমার মনের অবস্থা? কি করব স্যার? আমি খোঁজ চালিয়ে যাচ্ছি এখনো। এত বড় একটা শহর, খুঁজতে তো সময় লাগবে বলুন। নামটা জানলে অসুবিধা ছিল না। থাক, আর সাফাই গাইতে হবে না আমার কাছে। বলছি স্যার, একটা কথা বলবো? হুম। আপনি কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছেন? মানে বিষয়টা কি লাভ অ্যাট ফার্স্ট সাইট? সোহমের প্রশ্নে আদ্ভিক উঠে বসে, এক গালে শব্দহীন হেসে বলে, ভালোবাসা? এই শব্দটার অর্থ আমি বুঝি না সোহম। আমি শুধু জানি, ওই মেয়েটার তাকানোর কথা মনে পড়লে আমার বুকে এসে লাগে। ওই মেয়েটার কথা বলার শব্দ আমার কানে বাজে। ওই মেয়েটার হাসি আমার তৃপ্তি এনে দেয়। ওই মেয়েটার মুখটা আমার চোখের সামনে যখনই পুরোপুরি ভেসে ওঠে, আমার হৃদস্পন্দন গতি বেড়ে যায়। আমি জানি না এই অনুভূতির নাম কি। আবেগ, মোহ, ভালোবাসা, এত কিছুর মানে বুঝি না আমি, আর বুঝতেও চাই না। আমি শুধু জানি, ওই মেয়েটাকে পেলে আমি নিজেকে খুঁজে পাবো। আমি নিজের শেষ নিঃশ্বাস অবধি বাঁচতে চাই ওই মেয়েটার সাথে। সোহম হাসলো আদ্ভিকের অবস্থা দেখে। খুব স্বাভাবিক আদ্ভিকের এহেন আচরণ। প্রেম ভালোবাসার অর্থ যে ছেলে বোঝে না, সে তো এমন কথা বলবেই যখন সে সত্যিই কাউকে ভালোবাসবে। এখন এই মেয়েটিই পারবে আদ্ভিকের ভালোবাসার অর্থ বোঝাতে। জোরে বৃষ্টি নেমেছে, বেশ কিছুক্ষণ হলো। এখন জড়ো হাওয়া বইছে, তাই সোহম ড্রাইভারকে বলল গাড়ির কাজ তুলে দেওয়ার জন্য। তৎক্ষণাৎ আদ্ভিক আদেশ করল, কাজ তুলবে না, গাড়ি থামাও এক্ষুনি। আই সেড স্টপ দ্য কার রাইট নাও। ড্রাইভার তড়িঘড়ি গাড়ি সাইড করে দিল। আদ্ভিক জানালা দিয়ে দেখছে মুষলধারে ঝরে পড়া বৃষ্টি ছন্দের সাথে ছন্দ মিলাচ্ছে তার মস্তিষ্কে। মন জুড়ে থাকা সেই রমণী যাকে সে একবার দেখাতেই ঘায়েল হয়ে গেছে। আদ্ভিকের কথা দ্বারা তাকে চিনতে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি পেয়েছি সোহম, আমি পেয়েছি আমার মানসিক তৃপ্তিকে খুঁজে নিতে। কতটা স্নিগ্ধ সে, কতটা প্রাণোচ্ছল। আদ্ভিক নেমে যায় গাড়ি থেকে। সোহমও ভালোভাবে চেয়ে দেখে, এটা সেই দিনের মেয়েটি। ড্রাইভার আদ্ভিকের বাধা দিতে গেলে সোহম আটকে দেয়। আদ্ভিক ধীরে ধীরে এগিয়ে যায় মেয়েটির দিকে।